জুজু, আমি বিজয় চাকমা তুগলু। আমি আজকে আপনাদেরকে একটু চাকমাদের এই দেশে আসার ইতিহাসটা ছোট্ট করে শোনাবো। এই ছোট্ট ভিডিওর মধ্যে তো পুরো ইতিহাস বলা সম্ভব নয়। আমি একদম খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাবো। এই দেশ যখন আরাকানের অধীন ছিল, আরাকানের সীমানা ছিল সেই ফেনী পর্যন্ত, তখন বঙ্গীয় জমিদারগণ এই আরাকানি মগদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আরাকানি মগেরা তাদের ডাকাতি করতো, রাহাজানি করতো এবং নারীদের ডাকাতি করতে গিয়ে নারীদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করত। এই অত্যাচারের ফলে তারা এক পর্যায়ে ত্রিপুরা রাজার দ্বারস্থ হয়। ত্রিপুরা রাজার সাথে তারা পরামর্শ করতেছিল যে এই বৈশালী মগদের কি করা যায়। এই কথা রাজা বিজয়গিরি খানে পৌঁছে রাজা বিজয়গিরি তখন ত্রিপুরা রাজাকে একটা দূত প্রেরণ করেন। এই দূত প্রেরণ করে তখন ত্রিপুরা রাজা এবং রাজা বিজয়গিরি গাদাগাদি নামক এক পরতে তারা দুজনে মিটিংয়ে মিলিত হয়। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয় রাজা বিজয়গিরি এই বৈশালী মগদের আক্রমণ করবে এবং ত্রিপুরা রাজা এক সিমু সৈন্য দিবে। সেই সিমুর সেনাপতির নাম হচ্ছে কুঞ্জদন। অন্যদিকে বঙ্গীয় জমিদারগণ এই রাজা বিজয়গিরির সৈন্যদের থাকা খাওয়া পরিবেশন এবং যুদ্ধের যাবতীয় সরঞ্জাম যা কিছু লাগে তারা সেগুলো যথারীতি সরবরাহ করবে। ঠিক সেই সিদ্ধান্ত মোতাবেক রাজা বিজয়গিরি সাত সিমু সৈন্য, 7জন সেনাপতির প্রধান হচ্ছে রাধামন, 4জন গণকের প্রধান হচ্ছে যে ওরা এবং 7জন রাওলির প্রধান হচ্ছে যে হারবাঙা, 13জন গেঙ্গুলি মানে লোকসঙ্গীত শিল্পী বা গীতিকার সুরকার, তারা 13জন গেঙ্গুলির প্রধানের নাম ইতিমধ্যে আমার মনে পড়ছে না, তাদের সবাই নাম আমার কাছে আছে। তো এই নিয়ে তারা যুদ্ধে রওনার জন্য প্রস্তুত হলেন। প্রথমে তারা আসলো কোথায়? খৈগাঙে। চাকমারা খৈগাং বলে, এটা বর্তমানে হবিগঞ্জের খোয়াই নদী। তো ওখানে বলা আছে নাজের উল্লাসে রাধামন খৈগাঙে ভোলাক্কি সৈন্যগণ। তো রাধামন খৈগাঙে এসে উল্লাসে নাচতেছে। যখন তারা বেস ক্যাম্পে আসলো, ওখান থেকে তারা যথারীতি 6 দিন 6 রাত্র রওনা করে 6 দিন 6 রাত্র পরে এসে তারা প্রথমে বঙ্কুল মাঝে চাকমারা এই সমুদ্রকে বঙ্কুল বলে। তো বঙ্কুলে তারা প্রথম ভিড়ে ওই এটা হতে পারে সন্দ্বীপ, হতে পারে সীতাকুণ্ড, এখানে তারা ভিড়ায়। পরবর্তীতে তারা এসে বরগাঙে পৌঁছে। বরগাং বলতে কর্ণফুলী নদীর মোহনা, চাকমারা বড় নদীগুলোকে বরগাং বলে। ওখানে এসে বেস ক্যাম্প করে যথারীতি মগ রাজার সাথে তারা ধ্যাং পর্বতের পাদদেশে তারা যুদ্ধে অবতীর্ণ হয়। ওই যুদ্ধে মগ রাজার সৈন্যরা সম্পূর্ণ পরাস্ত হইয়া পরবর্তীতে মগ রাজা নেসিং স্বয়ং নিজের যুদ্ধে অবতীর্ণ হইয়া রাধামনের হাতে বন্দী হন। রাধামনের হাতে বন্দী হইয়া এরপরে তারা রওনা করল রোয়াং দেশের উদ্দেশ্যে। রোয়াং দেশ বলতে বর্তমান রামুর উদ্দেশ্যে রওনা হইয়া রামুতে যথারীতি উপস্থিতি গিয়ে রোয়াং দেশ তারা জয় করলো। রোয়াং দেশ জয় করার পরে পরবর্তীতে তারা গেছে হইল অক্সা দেশ, দ্যাট মিনস বর্তমান খালাদান এবং মায়ের নদী পর্যন্ত তারা অক্সা দেশ জয় করছে। এই অক্সা দেশ জয় করতে গিয়ে সেনাপতি রাধামন আঘাতপ্রাপ্ত হয়ে সে মূর্ছাগত হয়। এই খবর যখন রাজা বিজয়গিরি কানে পৌঁছে, তখন সেনাপতি কুঞ্জদনকে তাকে উদ্ধার করার জন্য প্রেরণ করেন। সেনাপতি কুঞ্জদন প্রতিমধ্যেই খবর পান যে না, রাধামন সুস্থ হয়েছেন এবং যথারীতি অক্সাদেশ জয় করেছেন। পরবর্তীতে অক্সাদেশ জয় করে তারা আবার সেই রোয়াং দেশে, দ্যাট মিনস সাপ্রাইকুল, সা মানে চাকমা, প্রে মানে কুল বা অঞ্চল, দেশ, এই সাপ্রাইকুল মানে রামুতে এসে আবার ফেরত এসে তারা কালঞ্জর দেশের উদ্দেশ্যে পূর্ব দেশ জয় করার জন্য রওনা করলেন। পূর্ব দেশ বলতে বর্তমান মানে এদের কুকির দেশ কালঞ্জর দেশ। তো কালঞ্জর রাজা করছে কি, তারা পাথরের কিল্লা তৈরি করছে, দ্যাট মিনস পাহাড়ের উপরে পাথর রাখছে। ওই রাধামন সৈন্যবাহিনী গেলেই পাহাড়ের উপর থেকে পাথর
ফেলে দেয়, তখন এরা আর অগ্রসর হতে পারে না। অনেক বাধা বিপত্তির পরে 15 দিন যুদ্ধ শেষে তখন কালঞ্জ রাজা পরাজয় বরণ করে। কালঞ্জ রাজ্য জয় করার পরে যথারীতি তারা আবার সাপ্তায় খুলে ফিরে আসে রামুতে। ফিরে আসার পরে রাধামান সেনাপতি তখন রাজা বিজয়গিরির জন্য সাক্ষাৎ প্রার্থনা করেন এবং যথারীতি তার সাক্ষাৎ হয়ে রাজা বিজয়গিরির নিকট স্বদেশ প্রত্যাবর্তনের জন্য অনুমতি প্রার্থনা করেন। রাজা বিজয়গিরি দৃষ্ট মনে তার অনুমতি প্রদান করে তাকে বলল যে আগামী অগ্রহায়ণ মাসে আমি দেশে ফিরব। যাই হোক, রাধামন যথারীতি খালাবাগায় গিয়ে শুনল যে ইতিমধ্যে বৃদ্ধ রাজা মারা গেছে এবং তার বিজয়গিরি ছোট ভাই সমরগিরি রাজ্যভার গ্রহণ করেছে। তারপরেও সে কবিলনগরে গেছে। কবিলনগরে গিয়ে রাজা সমরগিরি যথারীতি রাজা বিজয়গিরির খুচরাতে জানতে চান। সবকিছু বলার পরে উনি বলে যে আগামী অগ্রহায়ণ মাসে রাজা বিজয়গিরি দেশে ফিরবেন। তো আলটিমেটলি রাজা বিজয়গিরি অগ্রহায়ণ মাসে সম্পকনগরের উদ্দেশ্যে রওনা করে দ্বিতীয় সম্পকনগর খালাবাগাতে উপস্থিত হলেন। খালাবাগাতে গিয়ে শুনলেন তিনি বুড়ো রাজা মৃত্যুবরণ করছেন, যথারীতি ছোট ভাই সমরগিরি রাজা হয়েছেন। তো এই শুনে তার মনে খুব আক্ষেপ এবং নিজেকে খুব মনে কষ্টে বলল যে না, আমি যদি এত কাছে থেকেই যদি আমাকে খবর দিয়ে না হয়, আমি যদি নাই জানি যে বুড়ো রাজা মৃত্যুবরণ করেছেন এবং ছোট ভাই রাজা রাজ্যভার গ্রহণ করেছেন, সে মনের দুঃখে বলতেছে যে ওই সে মনের দুঃখে বলতেছে, সৈন্যদের বলতেছে যে আমরা আর এই দেশে থাকবো না, আমরা যথারীতি বিজিত রাজ্যে ফেরত যাব। বিজিত রাজ্যে ফেরত গিয়া তারা আসলো যথারীতি ইয়াতে সাপ্তায় খুলে ফিরলো রামুতে, বর্তমান রামুতে ফিরে। তো এখানে আইসা বলতেছে, সৈন্যদের বলছে পর্ব পণ্ডিত নেই যেই দেশ সৈন্যগণ সেই দেশ, দ্যাট মিনস যে দেশে লেখাপড়া শিক্ষিত লোক নাই সেই দেশে আর যাব না। দ্যাট মিনস সে সাপ্তায় খুলতেছে বর্তমান রামুর থেকে সে আর ওই যে কালাদান এবং মায়াং নদী পর্যন্ত যে কালঞ্জর জয় করছিল, অক্সাদেশ জয় করেছিল, ওখানে আর সে ফেরত যাবে না। এখানেই রাজ্য গঠন করে তারা সাপ্তায় খুলে যথারীতি রাজ্য গঠন করে এবং রাজ্য করে তারা 1333 সাল পর্যন্ত ওখানে ছিল। ইতিমধ্যে বিজয়গিরির রাজা মৃত্যুবরণ করার পরে 33 নম্বর রাজা যখন প্রায় 1000 বছরের উপরে ওখানে চাকমাদের রাজ্য শাসন ছিল। এই 1333 খ্রিস্টাব্দের আগে রাজা অরুণযোগের সময় মগ রাজা মেদাঙ্গী তার বোন রাজা অরুণযোগের সাথে বিয়ে দেবে প্রলোভন দেখিয়ে তার যখন বিয়ের সব কিছু অনুষ্ঠান করে, তারকে অনেক ধন সম্পদ হীরা মানিক উপহার দিয়ে তার বোনকে যখন বিয়ের জন্য পাঠায়, যথারীতি বিয়ে সম্পন্ন হওয়ার পরে যখন খুব হুলস্থুল মানে আনন্দ উৎসব চলছিল, ওই সময়ই মগ রাজার মেডাঙ্গের সৈন্যরা অরুণযোগকে আক্রমণ করে তাকে পরাস্ত করে বন্দী করে নিয়ে যায় এবং সাথে 10,000 চাকমা পরিবার সহ বন্দী করে নিয়ে যায়। যারা বর্তমানে যে চাকমারা আরখানে আছে সেগুলোই হইল সেই রাজা মেদাঙ্গির বন্দী করে নেওয়া চাকমা। এবং এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফুটপাতের ইতিহাসবিদ, ফুটপাতের ভূগোলবিদরা বলে চাকমারা আরখানে ছিল, আরখান থেকে বিতাড়িত হইয়ে ওই তাদেরকে ওই লাথি মেরে বা ওই যে ইয়ে করে তাদেরকে এখানে তারাই দিছে, চাকমারা পালিয়ে আসছে। আরে পাগল, আরকান তো ফেনী পর্যন্ত ছিল, এইটাই তো আরকান। আমরা এই যে রামুর থেকে রাজা অরুণযোগের পতনের পরে তার ছোট ভাই যখন মংসান রাজা হয়, তার মৃত্যুর পরে মংসান মগ রাজার মেয়েকে বিয়ে করছিল। ওই মংসানের আমলে মগদের অত্যাচার বেড়ে যাওয়ার কারণে ওখানে স্পষ্টত লেখা আছে যে বাঙালিদের
সহিত পরামর্শক্রমে তারা আবার চিটাগাংয়ে সরে আসে। প্রথম তারা তাদের তখন তো জমিদারের চিটাগাংয়ে ছিল চাকমা রাজার, এই যে কদমতলিতে উঠে পরবর্তীতে লালকুঠি বর্তমান কমিশনের বাংলা সেটা রাজবাড়ি এটা তৈরি করা হয় এবং ওখান থেকে পরবর্তীতে চাকমারা আলীকদমে রাজবাড়ি স্থানান্তর করে মোগলের আমলে। হ্যাঁ, মোগলদের আমলে। তো ব্রিটিশদের আমলে এই ইয়ের থেকে রাজানগর থেকে বর্তমান রাঙ্গামাটিতে রাজবাড়ি স্থানান্তরিত হয়েছিল। এই ছিল চাকমাদের ইতিহাস। এখন অনেক ফুটপাতের ইতিহাসবিদ, ফুটপাতের কি কয় ভূগোলবিদ যেটা বলে চাকমারা আরকানে ছিল, আরকান থেকে বিতাড়িত হয়ে এখানে পালিয়ে আসছে, এগুলো তাদের এই কি বলবো যেন ভৌগোলিক এবং হ্যাঁ ওই ইয়ার ঐতিহাসিক জ্ঞান না থাকার ফসল। এবং কিছু সংখ্যক আবাল চাকমা ধর্মান্ধ, হ্যাঁ, তারাও সেটা মনে করে। কারণ ওই সময় বৌদ্ধ ভিক্ষুরাও মনে করতো যে সেটাই আরকান। আরকান বলতে কোনটা? নাব নদীর ওই পারটা আরকান। এইটা যে আরকান তাদের নলেজে তো ওইটা ছিল না। যখন ইতিহাস লেখা হয় 1900 সালে, ইতিহাস চাকমাদের প্রথম ইতিহাস লেখা হয় 1900 সালে, ওই ভৌগোলিক জ্ঞান হ্যাঁ তাদের ছিল না বিদায় এটা অনেক অন্ধ ধর্মবিশ্বাসীরাও সেটাই মনে করে। কাজেই এই ফুটপাতের ভূগোলবিদ এবং ইতিহাসবিদদের আমি বলবো চাকমাদের ইতিহাস ভালো করে পড়ুন, ভালো করে জানুন। হ্যাঁ, তো তাহলে আপনাদের সে ওই ফুটপাতে গিয়ে এই সমস্ত কথাবার্তা, সস্তা কথাবার্তা আর হবে না। ইতিহাস বড়ই নিষ্ঠুর, ইতিহাস সত্যতাই বলে। যে আজকে যেমন আমি এই সতীশচন্দ্র ঘোষ এবং বাবু বিরাজমোহন দেওয়ান, বাবু ফুলচাঁদ কারবারির চাকমাদের ইতিহাস বই নিয়ে আমি গবেষণা করতেছি, ঠিক আমার কথাগুলো এবং আমার লেখাগুলো আরও এক সময় হয়তো সেটা আরেকজনে কোনো কালে এটা গবেষণা করবে। কাজেই ইতিহাস বড়ই নিষ্ঠুর। ইতিহাস সবসময় সত্যতাই দেয় এবং সত্যতাই বলে। কাজেই সামনে দেখা হবে। সবাইকে।